বিয়ে থা পর্ব ৮। শিলিগুড়ির একটি হোটেলে উঠেছে তারা। ধ্রুব এক হাতে টলি ও অন্য হাতে নিনিকার এক হাত চেপে ধরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। টলি সাইডে রেখে ঠাস করে বন্ধ করে দিল দরজা। নিনিকার ধরে রাখা হাত টেনে নিজের কাঁধে রাখলো। কোমরে হাতের শক্ত বাঁধন স্থাপন করে অপলক তাকিয়ে রইল। আমি কিন্তু এসেছি, তুমি কি এবারও বলবে না মিসেস? নিনিকা জোরে জোরে শ্বাস নিচ্ছে। দুজনের দৈহিক স্পর্শ গাঢ় হচ্ছে। ধ্রুব চোখে অন্ধকার দেখল, টেনে নিয়ে ফেললো নরম বিছানায়। এর আগে নিনিকা এমন অ্যাগ্রেসিভ হয়েছে কিনা বুঝতে পারছে না ধ্রুব। আজকের সবটুকুতে নিনিকা ভীষণ শক্ত ছিল। ধ্রুব দুর্বল হলেও টেনে আবার ঠিক করে নিয়ে নিজেকে সঁপে দিয়েছে বারবার। ধ্রুব আজ যেন এক নতুন নিনিকাকে দেখছে। কেমন অস্বাভাবিক আচরণ। স্বাভাবিক মানুষের দৈহিক চাহিদা কখনো এরূপ হয় না। দূরত্বের পর কাছাকাছি এলো না। ধ্রুব মুখ তুলে নিনিকার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকালো। বন্ধ চোখ জোড়া, গালে শুকিয়ে যাওয়া জলের চিহ্ন, মোমের মতো শরীর ভিন্ন ভিন্ন হয়ে গেছে যেন। ধ্রুব তো এমন চায়নি, তবে কেন নিনিকা ইচ্ছে করে নিজেকে এতটা তুলে ধরলো? ওর কি কোনো প্রবলেম আছে? ধ্রুব মাথা চেপে ধরলো। চোখে মুখে অন্ধকার দেখছে সব। নিজের শরীরের অবস্থাও ভালো না। নিনিকা নিজেকে ছিন্ন ভিন্ন করার প্রত্যয় করার সাথে সাথে ধ্রুবকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এত ডার্ক বিষয় নিয়ে ধ্রুব কখনো ভাবেনি, তবে আজ ভাবতে হচ্ছে। নিনিকার বড় হওয়া স্বাভাবিক নয়, চিন্তা ভাবনাও স্বাভাবিক নয়, কিন্তু ধ্রুবকে যখন হলে দেখে গেছে তখন স্বাভাবিক ছিল। এত উত্তেজিত চেহারার এই হাল কিছুই আগে ছিল না। নিনিকা ফোনে স্বীকার করেছিল রাত জাগে কেন, ধ্রুবর জন্য। কিন্তু ধ্রুব তো প্রতিদিন ফোন করে খোঁজ নিত। দৈহিকভাবে দূরত্ব থাকলেও মন তো সবসময়ই দুজনের কাছে, দুজনের পড়ে থাকতো। নিনিকার এই হালের জন্য দায় কি শুধু দৈহিক দূরত্ব, নাকি সাথে আরও কিছু একটা রয়েছে যা ধ্রুব ধরতে পারছে না? ধ্রুব অসহায় চোখে তাকালো। কি এমন কারণ থাকতে পারে, কি হতে পারে যা সে মিস করে যাচ্ছে? তার মিসেজের গুরুতর কোনো প্রবলেম হয়েছে? তা না হলে এমন অস্বাভাবিক আচরণ কেন করবে? ধ্রুব শরীরে প্যান্ট চাপিয়ে ওয়াশরুমে ঢুকলো। একেবারে গোসল করে বের হয়ে নিনিকাকে ওই অবস্থাতেই কোলে নিয়ে শাওয়ারের নিচে ছেড়ে দিয়ে আসলো। নিনিকা নিভু নিভু চোখে তাকিয়ে কিছু বলতে চাইলো। ধ্রুব একটু শক্ত কণ্ঠে বলল, চুপচাপ গোসল করে বের হও, আমি ড্রেস বের করে দিচ্ছি। নিনিকা বের হলো কাঁপতে কাঁপতে। ধ্রুব বিছানা ঠিকঠাক করে ফেলেছে। নিনিকাকেও কাঁথায় তুলে ঢুকিয়ে দিল। নিজে আধশোয়া হয়ে থাকলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুমাতে চেষ্টা করলো। নিনিকা মুখ বের করে তাকালো। অনেক কষ্ট হচ্ছে। ধ্রুব অসহায় চোখে তাকিয়ে বলল, এত অ্যাগ্রেসিভ হলে কেন? নিজেও ডুবলে আমাকেও ডুবালে। একটু সহ্য করো, আমি বের হয়ে আবার ওষুধ নিয়ে আসছি। খবরদার এই অবস্থায় বের হয়ে যেও না। ধ্রুব উঠে দরজা পর্যন্ত যেতেই নিনিকা ডেকে উঠল, ওয়ালেট তো নিয়ে যাও। ধ্রুব বের হতে গিয়েও ফিরে এলো। কপালে ঠোঁট ছুঁয়ে হেসে ওয়ালেট নিয়ে বের হয়ে গেল। নিনিকার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিজের ওপর ঘৃণা হতে লাগলো প্রচণ্ডভাবে। এটা তার কি হলো? নিনিকার বুক খা খা করছে। এত একাকিত্ব সে কখনো ভোগেনি। বিগত কয়েকদিন যাবৎ সে মারাত্মক ডিপ্রেশনে কাটিয়েছে। আজকের এসব যদি ডিপ্রেশনের প্রভাবে হয়তো তাকে এমন ভয়ঙ্কর ডিপ্রেশন থেকে বের হতে হবে। ধ্রুবকে বলতে হবে। নিনিকার কণ্ঠরোধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস অস্বাভাবিক, চোখ দিয়ে পানি পড়ছে। দুহাতে
মাথার চুল খামচে ধরল। তার নিজেকে কোনো মানসিক রোগী মনে হচ্ছে। ধ্রুব ফিরে যখন রুমে ঢুকলো তখন হাতের খাবারগুলো নিচে পড়ে গেল। নিনিকার দরজা খোলার শব্দে চমকে হাত থেকে ছুরি ফেলে দিল। ধ্রুবের চোখে অবিশ্বাস। দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরেছে। নিনিকা চিৎকার করে কাঁদতে লাগলো। ধ্রুবর গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। দীর্ঘ 1 ঘন্টা এভাবেই বসেছিল তারা। নিনিকা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ধ্রুব দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে শূন্যে তাকিয়ে আছে। চোখ মুখ শক্ত করে রাখার কারণে ব্যথা অনুভব করছে। দীর্ঘক্ষণ পর চোখ ফিরিয়ে নিনিকার দিকে তাকালো। তাকিয়ে থাকলো অপলক। 1 মিনিট, 2 মিনিট করে 10 মিনিট অতিক্রম হলো। আস্তে করে নিনিকার মাথা রাখলো বালিশে। উপরে নিজের দীর্ঘকায় শরীরের ভর ছেড়ে দিয়ে বুকে মুখ গুজে পড়ে রইল। সে টের পেল তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। ধ্রুব নিজেকে শান্ত করলো সময় নিয়ে। ঘুমন্ত নিনিকাকে টেনে তুলল। শান্ত কণ্ঠে বলল, তোমার থেকে এরকম কিছু আমি আশা করিনি মিসেস। এরকম একটা পথ বেছে নেওয়ার আগে আমার কথা মনে পড়েনি। নিনিকা মাথা নিচু করে রইল। ধ্রুব ফের বলল, তুমি আমাকে ভালোবাসোনি কখনো। বাসলে আজ এমন করতে পারতে না। তুমি খুব ভালো করেই জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি অবুঝ নও। তুমি এতদিনে বুঝোনি। তুমি না থাকলে কারো জীবন থেমে যেতে পারে। জীবন কারো জন্য থেমে থাকে না মেজর। কি শক্ত কণ্ঠ। ধ্রুব অবাক চোখে তাকিয়ে বলল, এটা দিয়ে তুমি কি বোঝালে? নিনিকা ঠোঁট আলাদা করে হাসতে চেষ্টা করলো। এটাই কঠিন বাস্তবতা। আজ যদি না আমি না থাকি তুমি একদিন দুদিন কাঁদবে, কিন্তু এক সময় ঠিকই আবারও নতুন করে সব শুরু করবে। তখন হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকবে, কিন্তু জীবন থামবে না। সে চলে যাবে যেভাবে চলে যায় পৃথিবী থেকে মানুষ। নিনিকা, পৃথিবীর 99% মানুষের জীবন কাহিনী এটা। বাকি 1%-এরটা বললে না যে? নিনিকা অবাক হয়ে শুধালো, 1%-এর জীবন কাহিনীটা কি মেজর? ধ্রুব মাথা টেনে বুকে চেপে ধরল। পৃথিবীর 1% মানুষ প্রিয়জনের শোকে সারা জীবনের জন্য থমকে যায়। হুম, তারা আবেগী নয়। তারা আমার মতো শক্ত কঠিন হৃদয়ের বলেই তাদের থমকে যেতে হয়। এই 1% মানুষেরা দ্বিতীয়বার কাউকে নিয়ে ভাবতে পারে না। তুমি ঠিকই বলেছ নিনিকা, জীবন থেমে থাকে না। বয়স বাড়বে, আয়ু কমবে, এই 1% মানুষেরও সময়ের স্রোতে ভেসে বুকে কারো অন্য জন্য বুক ব্যথা নিয়ে মারা যাবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানো? নিনিকার কণ্ঠে কৌতূহল। কি? সেই 1% মানুষেরা নিয়ম মেনে সব কাজ করবে, চাকরিটা ঠিকঠাক করবে, স্বাভাবিক থাকবে সব, কিন্তু হঠাৎ সে যান্ত্রিক জগতের যান্ত্রিক কাজকর্ম থামিয়ে দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তার তখন বিষণ্ণ লাগবে। কেউ ছেড়ে চলে গেছিল, বা কেউ তার হয়নি, কিংবা কেউ তার মারা গেছিল, আবার কাউকে ধরে রাখতে পারিনি বলে। তখন তার সব কিছু থমকে যাবে। নিনিকা, তুমি কি সেই 1% মানুষদের ব্যাপারে জানো? নিনিকা মুখে হাত চেপে মাথা নিচু করে কেঁদে উঠল। ধ্রুব ঠোঁট চেপে হাসলো। তুমি কাঁদছো কেন নিনিকা? নিনিকা বুকে আঘাত করতে লাগলো। বাজে লোক, বাজে লোক, বাজে লোক আপনি। ধ্রুব আটকালো না, বরং ঠোঁট প্রসারিত হলো তার। প্রিয় নিনিকা, আমার মতো বাজে লোকের জন্যে হলেও থেকে যেও। তুমি সব সময় মনে রেখো, পৃথিবীর ওই 1% মানুষের মধ্যে কেউ না কেউ তোমার জন্য থেমে যাবে। নিনিকার চোখে মুখে অপরাধী ভাব। আমি কখনোই এমন করতে চাইনি। জানি না হঠাৎ কি হয়েছিল। ছুরি দেখে হঠাৎ মাথা ঘুরে গেল। কি থেকে কি করতে চেয়েছি নিজেও বুঝিনি। আমায় ক্ষমা করো। আর করব না সত্যি। ধ্রুব নির্নিমেষ চাহনিতে তাকিয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে। নিনিকা নিজের দিকে তাকালো।
লজ্জায় মাথা নিচু করে ফেলল। ধ্রুব হেসে বলল, অনেকক্ষণ আগে কেউ একজন আমার সাথে নিজ থেকে অস্বাভাবিক অনেক কিছু করেছে। তুমি কি তাকে চেনো? নিনিকা বালিশ মুখ গুজে ফেলল। ধ্রুব বলল, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, রেডি হয়ে নাও। বাইরে গিয়ে একেবারে খাবো না হয়। নিনিকা মুখ তুলে বলল, কিসের ডক্টর? সাইকিয়াট্রিস্ট। নিনিকা চুপ করে তাকিয়ে রইল। ধ্রুব গালে হাত রাখল। একদম নিজেকে দোষ দিবে না, নিজেকে খারাপ ভাবারও দরকার নেই। তুমি যা করেছো তোমার হাজবেন্ডের সাথে, আর হাজবেন্ডের সাথেই সব কিছু করা যায়। এরকম অ্যাগ্রেসিভ মাঝে মধ্যে হলেও কোনো ক্ষতি হয় না। তবে যদি প্রত্যেক দিনের রুটিন হয়ে যায়, তবে দুজনেরই পরবর্তীতে নানা সমস্যা দেখা দিবে। হাজব্যান্ড ওয়াইফের নর্মাল যে দৈহিক মিলন, এক সময় সেটার আগ্রহ কমে যেতে পারে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি মিসেস? আমি আসলে হঠাৎ করেই প্রচণ্ড ডিপ্রেশন। উস, তোমাকে কিছু বলতে হবে না এখন, আগে ডক্টরের কাছে যাব আমরা। নিনিকা নিজেকে প্যাকেট করে নিল একেবারে। ধ্রুব মিটমিট করে হাসলো। মুখটা তো বের করে রাখো, শ্বাস নিতে না পারলে আমার বউ মারা যেতে পারে। নিনিকা নাক মুখ কুঁচকে তাকালো। তোমার খুব হাসি পাচ্ছে। ধ্রুব হাত টেনে নিয়ে যেতে লাগলো। বলল, একদম না, আমি এখন ভীষণ সিরিয়াস। ইন্ডিয়ার একজন বড় সাইকিয়াট্রিস্টের সাথে এসেছে তারা। সাইকিয়াট্রিস্ট মহিলা, বয়স 50-এর কাছাকাছি হবে। চশমা ঠেলে দিয়ে বললেন, কেমন আছো নিনিকা মা? নিনিকা অবাক হলো। তাদের আজ প্রথম সাক্ষাৎ, অথচ ভদ্র মহিলা যেভাবে কথা বলেছেন মনে হচ্ছে কত বছরের চেনা। আবারও বললেন, আমাদের আজ প্রথম সাক্ষাৎ। আমাকে ডক্টর না ভেবে নিজের বন্ধু ভাববে এবং নিজের সমস্যাটা বলবে। কি বলবে তো? নিনিকা মাথা নাড়ালো। ধ্রুব কথা বলল, ও সহজে কারো সাথে মিশতে পারে না, একটু চুপচাপ স্বভাবের। তিনি হাসলেন, ব্যাপার না, এই তো সে এখন আমার সাথে মিশতে পারবে। কি পারবে তো মা? নিনিকা ঠোঁট উল্টে ধ্রুব ডক্টরের দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। ধ্রুব এক হাতে কাঁধ জড়িয়ে ধরল। কোনো রকম অস্বস্তি বোধ করার দরকার নেই মিসেস, বি ইজি। উনি অনেক ভালো একজন ডক্টর। তুমি যদি ইজি না হও তো তোমার সমস্যাটা সমাধান হবে কিভাবে? নিনিকা কথা বলল এবার। বলুন কি বলতে হবে? তোমার ডিপ্রেশনের কারণ কি মা? এখন তো উড়ে বেড়ানোর বয়স। মন খারাপ হলে পাহাড়ের সমুদ্রে ঘুরবে, তা না ডিপ্রেশনে চলে গেছো। এই জেনারেশনের ছেলেমেয়েরা অনেক বুঝদার, তারা সহজে ডিপ্রেশনে যায় না। তুমিও তার ব্যতিক্রম নয়। আই অ্যাম রাইট নিনিকা, আপনি ঠিকই বলেছেন। আমার বড় হওয়াটা সহজ নয়। ছোটবেলা থেকেই নানান কিছুর সম্মুখীন হয়েছি, তবে কখনো তেমন ডিপ্রেশনে যাইনি। এক কথায় সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছিলাম। আমার মস্তিষ্ক মেনে নিয়েছিল, সেজন্য ডিপ্রেশন টাচ করতে পারতো না। একাকিত্ব আমার প্রিয় হয়ে গেছিল। কিন্তু যখন ধ্রুবর সাথে সংসার করতে শুরু করি, তখন আমি একাকিত্ব ভুলে যাই। আমাদের 1 মাসের সংসারেও কখনো আমাকে একা ছাড়েনি। আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। তারপরেও যখন 1 মাস পর ওর জবে চলে যায় আর আমি ইন্ডিয়াতে চলে আসি পরীক্ষা দিতে, প্রথম 2-1 দিন তেমন প্রবলেম হয়নি, কিন্তু তারপর থেকেই আমাকে আবারও একাকিত্ব ঘিরে ধরলো। এক সময় যেটাকে আমি পছন্দ করতাম, এখন সেটাই আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। আমার ভালো লাগতো না, সব সময়ই বিষণ্ণ লাগতো, মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল। সাথে আমি ভীষণ করে একজন সঙ্গীর অভাব বোধ করছিলাম। আমার ধ্রুবকে লাগবে মনে হতো, কিন্তু ও তো কাজে, কিভাবে আসবে ওকে বলতেও পারতাম না। মনের দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। ওর অভাববোধ এতই অনুভব হয়েছিল যে আমি। ধ্রুবর শ্বাসরুদ্ধকর কণ্ঠ, তুমি কি মিসেস? নিনিকা চোখ বন্ধ করে বলল, আমি ফিঙ্গার ব্যবহার করতে গেছিলাম। ডক্টর বলেছেন ব্যবহার করতে গেছিলে,
তার মানে ব্যবহার করনি। রাইট মাই চাইল্ড। আমি নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করেছি। কেউ ছিল না যাকে কিছু বলতে পারবো। রুমমেটদের সাথে ততটা ক্লোজ ছিলাম না। সুমিত্রার বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। ও বিজি, সেই জন্য ওর সাথেও তেমনভাবে যোগাযোগ হয় না। আমি ধ্রুবকে কিছু বলতে পারতাম না। মনে হতো ওর কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি না তো। মিস্টার ধ্রুব, আপনার এই বিষয়ে কি ধারণা? আজও অস্বাভাবিক আচরণ করছে। আমার মনে হয়েছিল এটা স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেও হয়ে থাকে, বাট প্রতিদিন যদি এরকম অস্বাভাবিকভাবে দৈহিক কিছু হয় তবে দুজনেরই সমস্যা হতে পারে। তাছাড়া মনে আরও অনেক সন্দেহ এসেছিল, আর সে ছুরি হাতে নিয়েছিল শেষ পর্যন্ত। আমার মনে হলো ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ভদ্র মহিলা হাসলেন। আপনি অনেক দায়িত্বশীল মানুষ। আপনার স্ত্রীর ভাগ্য ভালো যে তাকে আপনি প্রথম দিনই আমার কাছে নিয়ে এসেছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, এটা আপনি স্বাভাবিকভাবে নিন। কারণ চাকরির জন্য আপনি দূরে থাকায় অনেক দিন আপনাদের মধ্যে দৈহিক কিছু হয়নি। আপনি কাজে ডুবেছিলেন, সে একাকিত্বে ভুগছিল। খিদে ফেলে আমরা যদি খাবার না পাই, যদি দুদিন না খেয়ে থাকতে হয়, তখন হঠাৎ করে কেউ সামনে খাবার রাখলে অ্যাগ্রেসিভ আচরণ এমনিতেই চলে আসবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তাকে পর্যাপ্ত সময় দিতে চেষ্টা করবেন, ঘোরাঘুরি করবেন। সে এখন আর আগের মতো একাকিত্বে অভ্যস্ত নয়। সে আর আগের মতো নয়। সে পরিবর্তন হয়েছে। আগের নিনিকা একাকিত্ব ভালোবাসতো। এখন যে আছে সে আপনার স্ত্রী, যে একাকিত্ব ভুলে আপনাকে বেছে নিয়েছে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি মিস্টার ধ্রুব? ধ্রুব দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। তার বুক থেকে ভারী কিছু একটা নেমে গেল। আমি বুঝতে পেরেছি ডক্টর। আমি অবশ্যই ওর খেয়াল রাখবো। তাছাড়া আমি সব কিছুর ব্যবস্থা করেও রেখেছিলাম যাতে ওকে আমার থেকে দূরে না থাকতে হয়। কিন্তু সব কিছুরই একটা পর্যাপ্ত সময় আছে, প্রয়োজন আছে। তাকে কয়েক মাস পর এমনি নিজে যেখানে যেতাম সেখানে নিয়ে যেতাম। সেটা না হয় এখন থেকেই করলাম। দ্যাটস গুড। আপনি অনেক সাপোর্টিভ এবং বুদ্ধিমান। আপনার ওয়াইফ লাকি। এরকম কিছু কোনো পুরুষ সহজে বুঝতে পারে না। আমার মনে হয় আপনার জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে দৈহিক চাহিদা পূরণের মজা নিত, আর মাথাতে এটা আসতো না যে এটা অস্বাভাবিক কিছু। স্বাভাবিক নয়। নিজের স্ত্রীর খেয়াল রাখবেন, যত্ন করবেন, ঠিক হয়ে যাবে। তারপর তিনি কার দিকে তাকালেন। এসব নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই মা। তোমার কোনো সমস্যা নেই, তুমি ফিট। স্বামীকে সব কিছু বলতে চেষ্টা করবে। তুমি মনে রাখবে তোমার একজন পার্সোনাল সাইকিয়াট্রিস্ট আছে। সে হলো তোমার স্বামী। তোমার এরকম সাধারণ প্রবলেম সে নিজেই সমাধান করতে পারবে। নিনিকা মাথা নাড়িয়ে সায় জানালো। ধ্রুব কিছু সময় পর বের হয়ে এলো নিনিকাকে নিয়ে। রাস্তায় রোদের তাপে তাকানো যায় না। ধ্রুব কোমর টেনে নিজের সাথে জড়িয়ে রেখে হাঁটতে লাগলো। আচমকা ওড়নার উপর দিয়ে নিনিকার কাঁধে চুল গেল। নেশালো কণ্ঠে বলল, আমার পুতুল, আমার সুন্দরী মিসেস নিনিকা। নিনিকা ছলছল চোখে তাকিয়ে বলল, আমার ভাগ্যটা হয়তো অনেক ভালো। না হলে পালিয়ে আসা মেয়ের কপালে কি এমন স্বামী জুটে বলো? যার সাথে সংসার করব না বলে পালিয়ে এসেছিলাম, আজ সেই আমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। আজ আমি নিজেই তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তুমি এত ভালো কেন গো? ধ্রুব চোখে চোখ রেখে হাসলো। যার বউ এত রোমান্টিক, তার কি খারাপ হওয়া মানায়? তুমি সব সময় আমাকে লজ্জা দাও অসভ্য মেজর। ধ্রুব জিপে টেনে তুলল। ডক্টর বলেছে বউকে সব সময়ই কাছাকাছি রাখতে। তার মানে কি বুঝতে পারছো তো? তুমি সব সময় আমার সাথে লেপ্টে থাকবে ওকে। নিনিকা চোখ রাঙানোর অভিনয় করলো। একদম না। কাছাকাছি বলতে বুঝিয়েছেন আমার খেয়াল রাখতে। তুমি সব সময় উল্টোপাল্টা বেশি বুঝো। আচ্ছা ম্যাম, আপনি যদি এখন দয়া করে
বুকের ওপর থেকে সরে যান, তবে আমি গাড়ি চালাতে পারি। নিনিকা দেখল সে সত্যিই ধ্রুবের বুকের ওপর ঝুঁকে আছে। নাক ফুলিয়ে সরে গেল। তুমি নিজেই আমাকে গাড়িতে টেনে তুলতে গিয়ে নিজের ওপর ফেলে দিয়েছো। ইনোসেন্ট বাজার চেষ্টা করবে না, একদম বাজে লোক। খেয়ে ঘুরে ফিরে তারা হোটেলে ফিরল। সন্ধ্যার আগে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই চোখে ঘুম দেখা দিল। ধ্রুব বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সারাদিন অনেক জ্বালিয়েছ, এবার ঘুমাও। নিনিকা বাধ্য মেয়ের মতো ঠোঁট উল্টে ঘুমিয়ে পড়ল। ধ্রুব এক হাতে মোবাইল নিয়ে ফোন করলো নীরবকে। রিসিভ হতেই বলল, ক্যাপ্টেন, চট্টগ্রামের উদ্দেশ্যে আগামীকাল রওনা হব, ওদিকটা সামলে নিও। নীরব বলল, চিন্তা করবেন না, আমি সামলে নিব। আমাদের সেনানিবাসের আশেপাশে ভালো কটেজ বুক করে রেখো, সাথে তোমার ম্যামও আসবে। আমি ঢাকা ট্রান্সফার না হওয়া পর্যন্ত সে আমার সাথে কটেজেই থাকবে। ব্যবস্থা হয়ে যাবে মেজর, আপনি ম্যামকে নিয়ে সাবধানে আসবেন। ধ্রুব কান থেকে মোবাইল নামিয়ে ফারিনকে ফোন দিল। রিসিভ হতেই বলল, তোমার ভাবিকে আমার কাছে নিয়ে যাব বনু, বাবাকে ইন্ডিয়ায় আসতে হবে না বলে দিস। ফারিন প্রায় চিৎকার করে বলল, তুমি কি এখন ভাবির কাছে আছো? সত্যি তোমার কাছে কি নিয়ে চলে যাবে? হ্যাঁ, সত্যি নিয়ে যাব। চট্টগ্রামে কটেজে থাকবে আমার সাথে। আপাতত পরীক্ষার পর প্রতিষ্ঠান বন্ধ ওর। মাকে চিন্তা করতে মানা করিস, আমি ওর খেয়াল রাখবো। আর আমি ডিউটিতে থাকলেও ও কটেজেই থাকবে। ওর মোবাইল সব সময় অন থাকবে, ফোন দিয়ে কথা বলবি প্রতিদিন। নিজের কি অবস্থা করেছে। ফারিন চমকে গেল। কি হয়েছে ভাবির? খুব দীর্ঘশ্বাস ছাড়লো। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শুকিয়ে গেছে। ওকে একা ছাড়াটা রিস্ক। একাকিত্বের অভ্যাস এখন ওর নেই। আমি ডিউটিতে থাকলে সর্বোচ্চ চেষ্টা করবি ফোনে কথা বলে হাসানোর, বুঝেছিস? ফারিনের কণ্ঠ ভেজা শোনালো। সব দোষ তোমার ওই চাকরির। আমার মোমের মতো ভাবিটা শুকিয়ে গেছে, তোমাকে আমি ছাড়বো না। একবার আসো বাসায় শুধু, পাপাকে বিচার দেব, দাঁড়াও। ধ্রুব হাসলো। দিস, আপাতত ফোন রাখ। ফারিন রাগ দেখিয়ে ফোন রেখে দিল। ধ্রুব ঘুমন্ত বউয়ের মুখের দিকে তাকিয়ে আচমকা চুমু খেলো ঠোঁটে। হাত দিয়ে ছুঁয়ে দেখলো চোখের নিচের কালো দাগগুলো। তার অনুভব হলো তখনকার রাগ করে বলা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি কথাটা মিথ্যা। মিসেস নিনিকা শেখ শুধু তাকে ভালোই বাসে না, বরং এমনভাবে ডুবে গেছে আজ, যদি ধ্রুবর কিছু হয়ে যায় তবে তার মিসেজের স্থান হয়তো পাগলাগারদে হতে সময় নেবে না। ভেবে ধ্রুব আশ্চর্য হয়ে গেল, মেয়েটা কবে তাকে এত ভালোবেসে ফেলল। ধ্রুব কপালে আদর দিল, সামনে আসা চুল গুছিয়ে দিয়ে কানের কাছে মুখ লাগিয়ে বলল, মেজর ধ্রুব মাহবুব ও তার পাগল মিসেসকে অসম্ভব ভালোবাসে মেয়ে। সন্ধেবেলা ঘুমানোর কারণে ভোরে ঘুম ভেঙে গেল নিনিকার। হাত দিয়ে বিছানা হাত হাতড়েই কিছু একটা খুঁজলো, পেল না। নিজের উপর ভারী, কেন কিছু অনুভবও হলো না। তবে মানুষটা কোথায়? নিনিকা ফট করে চোখ মেলে তাকালো। দৃষ্টি ঘরের চারিদিকে ঘোরাতেই আটকালো খাটের ঠিক পাশের মেঝেতে। পরনে শুভ্র রঙের একটি শার্ট, মাথায় একটি শুভ্র টুপি। মেঝেতে নিনিকার একটি পরিষ্কার শুভ্র রঙের সুতির ওড়না বিছানো। মানুষটা সিজদা দিচ্ছে। নিনিকার মনে অদ্ভুত সুখ সুখ অনুভূতি হলো। বিছানা থেকে ঝটপট নেমে ওয়াশরুমে ঢুকলো। বের হয়ে এলো দ্রুত। ধ্রুবর একটু পেছনে আরেকটা ওড়না বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। সে যখন সবে দাঁড়িয়েছে তখনই ধ্রুব সালাম ফিরিয়ে তার দিকে তাকিয়েছে। ধ্রুবর চোখে মুখে স্বর্গীয় কোনো সুখী ভাব। নিনিকার সালাম ফেরানো পর্যন্ত বসে রইল। তারপর দুজন একসাথে মোনাজাত ধরল। দোয়া শেষ করে ধ্রুব প্রথম স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করল। নিজের কপালেও অনুভব করলো একটি পবিত্র স্পর্শ।
ধ্রুব জড়িয়ে ধরে বিছানায় বসালো, গায়ে হাত রেখে গালে হাত রেখে স্ত্রীর মুখশ্রীতে চোখ বুলিয়ে নিল। চোখের নিচের কালো দাগ অনেকটাই উধাও হয়ে গেছে, চোখে মুখে আগের মতো আর দুঃখী ছাপ নেই। ধ্রুব আনন্দের সাথে বলল, সুন্দর সকালের শুভেচ্ছা মিসেস, কেমন অনুভব করছো আজ? মন ভালো? মিনিকার সুখে চোখ ভরে গেল। সে কখনো শোনেনি, কখনো দেখেনি কোনো স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করেছে মন ভালো। ধ্রুব চোখের পানি মুছে দিল। আমি কি তোমাকে কষ্ট দিলাম? মিনিকা আছড়ে পড়ল, না গো, আমার তো সুখে কান্না পাচ্ছে। তুমি এত ভালো কেন? ধ্রুব মাথায় হাত বুলিয়ে দিল। কোথাও একটা পড়েছিলাম, তুমি যেমন তোমার জীবন সঙ্গীও তেমনই হবে। ধরে নাও তুমি ভালো বলেই আমিও ভালো। ভবিষ্যতে আমাদের সন্তানেরাও ভালোই হবে ইনশাল্লাহ। মিনিকা খোলা বারান্দার দিকে দেখিয়ে বলল, কাপড় কে ধুয়েছে? তুমি? হ্যাঁ, কেন? কষ্ট করতে গেলে কেন? আমি ধুয়ে দিতাম ঘুম থেকে উঠে। কষ্ট হবে কেন? মাঝরাতে ঘুম ভেঙে গেছিল, তাই ভাবলাম কাজ কিছুটা এগিয়ে রাখি। এতক্ষণে হয়তো কাপড়গুলো শুকিয়ে গেছে কিছুটা, ব্যাগপত্র গোছানো আছে। আমরা বের হয়ে যাব একেবারে একটু পর। পথে নাস্তাও করে নিব। একটু রেস্ট নিয়ে নাও। নিনিকা গালে হাত রাখলো। তুমি রেস্ট করো একটু। ধ্রুব বালিশে মাথা রেখে হাত বাড়ালো, এসো ঘুমাবো। চট্টগ্রাম সেনানিবাসের সামনের একটি কটেজের গেইটের পাশে থামলো জিপ গাড়িটি। ধ্রুব নেমে ব্যাগপত্র হাতে নিল। চারিদিকে অন্ধকার। আলগোছে চেপে ধরল নিনিকার একটি হাত। আজ তাদের দুজন একসাথে ট্রেনে করে এসেছে। ধ্রুব জিপ গাড়িটি বাংলাদেশ টু ভারতকে ভাবে নিয়ে গেছে, আবার ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছে, সেটা সেই জানে। গেইটের সামনে দাঁড়ানো অবয়বটা স্পষ্ট হলো। নীরব এগিয়ে এসে দাঁড়ালো। আসুন মেজর, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন অসুবিধা হয়নি, জিপ গাড়িটা আনতে সময় লেগেছে, সেই জন্য লেট হয়ে গেল। তোমার ম্যাম ক্লান্ত, রুম ক্লিন করা তো? রেস্ট নেবে সে। সব ক্লিন এবং ঠিকঠাক করা আছে, ম্যামের কোনো অসুবিধা হবে না। ধ্রুব নিনিকার হাত টেনে নিয়ে যেতে লাগলো। আর কোনো দরকার হলে আমি ফোন করব তোমাকে। ধন্যবাদ ক্যাপ্টেন। নীরব চাবি দিয়ে চলে গেল। ঘুমের ঘোরে নিনিকা তেমন কিছু শুনতে পাচ্ছে না। ধ্রুব ব্যাগপত্র নিচে রেখে নিনিকাকে কোলে তুলে নিল। তার মিসেস ঠিকঠাক দাঁড়াতেই পারছে না। শুভ্র বিছানায় আরামে ঘুমাচ্ছে নিনিকা। ধ্রুব ব্যাগপত্র রেখে দরজা বন্ধ করে পরনের শার্ট খুলে ছুঁড়ে ফেলল। ঘেমে গোছল হয়ে গেছে তার। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে তবেই বিছানায় শরীর এলিয়ে দিল। উত্তপ্ত পরিবেশে এক টুকরো শান্তি কুড়াতে নিনিকা বেছে নিল ধ্রুব ঠান্ডা বুক। পরদিন ভোরে উঠতে দেখা গেল ধ্রুবকে। যথানিয়মে সে নামাজ আদায় করলো। নিনিকা যখন চোখ মিলালো, তখন ধ্রুব মেঝেতে বুক ডাউন দিচ্ছে। উদাম শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। নিনিকার পরনে ঢিলে ঢালা একটি সাদা রঙের সিল্কের প্লাজো, পেট পর্যন্ত ছোট কাপড়। নিজের পোশাকের অবস্থা দেখে সে অবাক হলো না, ধ্রুবই পাল্টে দিয়েছে। নিজের পাশে আরেকটি মানুষের অস্তিত্ব অনুভব করলো ধ্রুব। থেমে চোখ তুলে পাশে তাকালো। ছোটখাটো একটি পিঁপড়ে তার সাথে তাল মিলিয়ে বুক ডাউন দিতে চেষ্টা করছে। এক পর্যায়ে পিঁপড়েটা হাত ফসকে ধপাস করে মেঝেতে পড়ে গেল। বুকে ব্যথায় ঠোঁট উল্টে ওভাবেই শুয়ে থাকলো ধ্রুবর দিকে। ধ্রুব হাত বাড়িয়ে কাছে টানলো, চেক করে বলল, বেশি ব্যথা পেয়েছো? নিনিকা কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ধরে ঝুলে গেল। আমার মধ্যের বুঝদার স্বভাব কোথায় হারিয়ে যাচ্ছে মেজর। আমি অতিরিক্ত উত্তালি ডংলি হয়ে যাচ্ছি। ধ্রুবর মুখ হা হয়ে গেল। তোমার আহ্লাদ করার মানুষ আছে, আহ্লাদি হতে ক্ষতি কি? নিনিকা পিট পিট করে তাকিয়ে রইল। ধ্রুব মেঝেতে বসে টেনে দুই পায়ের ফাঁকে বসালো। অগোছালো চুলে হাত দিয়ে বলল, কতদিন তেল ছোঁয়াওনি বলো তো? মাথা কি আর
এমনি এমনি পাগল হয়। হেয়ার অয়েল আছে না, নিয়ে এসো। নিনিকা উঠে হেয়ার অয়েল নিয়ে এলো, আবারও বসে পড়লো আগের জায়গায়। খুব ধ্রুব যত্ন করে চুলে তেল দিয়ে দিল। আর আমি নিনিকা কবে যে ঘুমিয়ে পড়েছে জানে না। যখন ঘুম ভাঙলো তখন ধ্রুব রুমে নেই, একটি চিরকুট রেখে গেছে। কাছেই আছি মিসেস, ঘুম থেকে উঠে গোসল দিবে, তারপর আমাকে একটা ফোন করবে। নিনিকা গোসল করে বের হয়েই ফোন করলো। ধ্রুব রিসিভ করতেই বলল, আপনি কোথায় চলে গেলেন আমাকে রেখে? ডিউটিতে মিসেস, কিছুক্ষণের মধ্যেই রুমে নাস্তা পৌঁছে যাবে, খেয়ে রেস্ট নেবে, আমি তাড়াতাড়ি ফিরব, সেনানিবাসে আছি। নিনিকা কিছু বলল না, ধ্রুব ফোন রেখে দিয়েছে। ফিরল সন্ধ্যার আগ মুহূর্তে, আর্মি ইউনিফর্ম পরনে, বুটের শব্দ তুলে রুমে ঢুকলো। নিনিকা একবার দেখে চোখ ফিরিয়ে নিল। ধ্রুবর ভ্রু কুঁচকে গেল, তার বউয়ের কি হলো আবার? ফ্রেশ হয়ে এসে পাশে বসেই নিনিকা একটু দূরে সরে মুখ ঘুরিয়ে নিল। ধ্রুব টেনে নিজের উপর বসালো। গাল ফুলিয়ে রেখেছো যে? ও মিসেস। নিনিকা ফট করে তাকালো, এভাবে ডাকবে না একদম, তোমাকে আমি ভালোবাসি না। ঠিক আছে, বাসতে হবে না, আমার একাটাই যথেষ্ট। ধ্রুবর বুকে কিল ঘুষি পড়ল। তুমি আমাকে মর্নিং আদর না দিয়ে চলে গেছিলে কেন? ধ্রুব দুহাতে মুখ আগলে ধরলো। আমি দিয়েই গেছি মিসেস, তুমি ঘুমেছিলে বলে টের পাওনি, আমাকে একা রেখে গেছিলে। যদি কেউ ঘুমের সুযোগ নিয়ে কিছু করে ফেলতো। ঘরে ক্যামেরা লাগানো আছে ম্যাডাম, আমি আপনাকে চোখে চোখেই রেখেছি। নিনিকা চমকে গেল। আমি ঘরে কাপড় চেঞ্জ করেছি, তুমি সেটাও দেখেছো? বাজে লক্ষ্য থাকার, নতুন করে কিছু তো দেখিনি, সব সময়ই দেখি। এমন ঠোঁটকাটা উত্তরে নিনিকা চুপ করে রইল। ধ্রুব অভিমান ভাঙাতে চেষ্টা করলো। শাড়ি পরবে। নিনিকা বিনা বাক্যে শাড়ি বের করে পরতে শুরু করলো। ধ্রুব কুচি ঠিক করে দিল, নিজেকে ফিটফাট করে বের হলো বউকে নিয়ে কটেজ থেকে। ঘুটঘুটে অন্ধকারে হাঁটতে তেমন মন্দ লাগছিল না নিনিকার। অভিমান অনেক আগেই নাই হয়ে গেছে। দুজন একটি ছোট্ট চায়ের দোকানে বসলো, পাশাপাশি বসে চা খাওয়া হলো। তারপর ফিরে এলো কটেজে। ঘরে খাবার দিয়ে যেতেই নিনিকা নাক ফুলিয়ে বলল, হোটেলে খাবার খেতে ভালো লাগে না, বাজার করে আনবে, সাথে কিছু রান্না করার আসবাবপত্র আমি রান্না করব। ধ্রুব বিনা বাক্যে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পরদিন ফেরার সময় সে নীরবকে সাথে নিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছে, কিছু অনলাইনেও অর্ডার করেছে। ধ্রুব সব ঘরে সেট করে একটি শর্ত দিল, সিলিন্ডার গ্যাস রিস্ক আছে, আমি ঘরে থাকলেই তুমি রান্না করতে পারবে। যদি আমি দেখি আমার অবর্তমানে তুমি এটায় হাত দিয়েছো, তবে তখনই তোমার রান্না বন্ধ হয়ে যাবে, মনে থাকবে। নিনিকা মাথা নাড়ালো। ধ্রুব বুকে জড়িয়ে ধরে বলল, প্রতিদিন আসতে বাজার নিয়ে আসবো, ফ্রিজ অর্ডার করেছি, এনে দিব 2-1 দিনের ভেতরে, তখন না হয় একসাথে বেশি করে বাজার করে ফেলবো। হুম, আমিও বাজারে যাব। যাবে, সমস্যা কি? নিনিকা শাকও ভাত রান্না করলো, প্লেটে তুলে ধ্রুবর হাতে দিল। ধ্রুব রান্নার সময়টা 1 সেকেন্ডেও এদিক সেদিক তাকায়নি। পাছে যখন তেল ছিটকে আসে আর তার মেসেজের কোনো ক্ষতি হয়ে যায়। প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে প্রথম লোকমাটা নিনিকার মুখে তুলে দিল। নিনিকা ইশারা করে বলল, তুমি খাও তো। ধ্রুব খেলো। সে ভেবেছিল তেমন ভালো হবে না, নিনিকা তেমন রান্নাও করেনি কখনো, কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো। পারফেক্ট হয়েছে সব, ভালো হয়নি গো। ধ্রুব আরেক লোকমা মুখে তুলে দিয়ে হাসলো। পারফেক্ট? আমি তো ভেবেছি তুমি রান্না তেমন জানো না। মায়ের থেকে অনেক রান্না শিখেছি, হোস্টেলে থাকতে রান্না করতে হতো। তোমার কি ভালো লাগছে অনেক? বাড়িতে না গেলে তোমার সব সময়ই বাইরের খাবার খেতে থাকতে হয়। বিয়ে করে বউ সাথে নিয়ে এসে
ভালো করেছি, এখন ভালো মন্দ খেতে পারবো। নিনিকা হেসে ফেলল। এবার আমাকে কিছু দাও। কি নিবে? এই যে রান্না করে খাওয়াচ্ছি, তার বিনিময়ে যা ইচ্ছে দাও। ধ্রুব টেবিলের উপর থেকে নিজের ওয়ালেটে এনে নিনিকার হাতে তুলে দিল। সবই আপনার ম্যাম। নিনিকা ওয়ালেট খুলল। বিয়ের অনুষ্ঠানের দিন তোলা তাদের পারিবারিক ছবি, এক সাইডে যত্ন করে রাখা। ছবিতে ধ্রুব ও নিনিকা হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের দুজনের এক সাইডে ফাহিম মাহবুব ও ধারা, আরেক সাইডে ফারিন ভাবির কাজ জড়িয়ে রীতিমতো ঝুলে আছে। ছবিটা কবে ওয়ালেটে রাখলে? ধ্রুব যাওয়ার ফাঁকে বলল। ডিউটিতে আসার আগের দিন। নিনিকা ছবিটা বের করতে গিয়ে দেখলো এটার নিচে আরেকটা ছবি, খুবই ঘনিষ্ঠ একটি ছবি। ধ্রুব নিনিকাকে বুকে জড়িয়ে ধরে কপালের এক সাইডে ঠোঁট চেপে ধরে রেখেছে। এটা বৌভাতের। নিনিকার মুখে হাসি ফুটল। ধ্রুবর গালে চুমু দিল ফটাফট কয়েকটা। ধ্রুব হাসতে গিয়ে বিষম খেলো। নিনিকা পানি খায় শান্ত করলো। ঠিক আছো? ধ্রুব কিছু না বলে খাওয়া শেষ করলো। নিনিকা ধরে নিল তার হাজবেন্ড রাগ করেছে, কিন্তু হলো তার উল্টো। ধ্রুব খাওয়া শেষ করে বউকে কোলে তুলে নিয়ে নরম বিছানায় ফেলেছে। রাতের শেষ প্রহরে ঘুমে ডুবে যেতে যেতে সে বিড়বিড় করে বলেছে, আমার বউ, আমার বউ, আমার মিসেস। নিনিকা কানে ফিস ফিস করে উত্তর দিল, মেজর ধ্রুব মিসেস। আর্মি ইউনিফর্মের শার্টের বোতাম লাগিয়ে দিল নিনিকা। প্যান্টের বেল্ট ঠিকঠাক করে দিল। হাতে ক্যাপ নিয়ে সামনে দাঁড়াতেই ধ্রুব উঁচু করে উপরে তুলল। মাথার ক্যাপ পরিয়ে দিয়ে কপালে গাঢ় করে চুম্বন করে কাঁধে মাথা এলিয়ে দিল সে। ধ্রুব এক হাতে পকেটে ওয়ালেট ঢুকালো। পায়ে আগেই বুট জোড়া পরে নেওয়ায় ঝামেলা পোহাতে হলো না। তাকাও মিসেস। নিনিকা মাথা তুলল। মন খারাপ করছো কেন? তাড়াতাড়ি ফিরবে, একা রুমে ভালো লাগে না। ধ্রুব পুরো মুখশ্রীতে ঠোঁটের স্পর্শ স্থাপন করলো। লাল টকটকে হয়ে গেছে মুখ। একটু বেশি চাপ লাগতেই এমন হয়। স্পর্শকাতর স্থানেও বাদ পড়ল না। এত এত আদর পেয়ে নিনিকার এবার ধ্রুবকে ছাড়তেই ইচ্ছা করলো না, কিন্তু ছাড়তে হবে। ধ্রুব মুখে মুখ লাগিয়ে রাখলো। আমার মোমের পুতুল, তোমাকে আদর করতেও ভয় লাগে যদি মোমের মতো শরীরে দাগ পড়ে যায়। নিনিকার বলতে ইচ্ছে করলো আজ যেও না, কিন্তু বলতে পারলো না। ধ্রুব চলে গেল। সব সময়ের মতো নিনিকা ফারিন না হয় ধারার সাথে কথা বলল, কখনো বা নিজের কাছে থাকা পড়ে ফেলা একটা দুটো উপন্যাসের বই আবারও পড়তে লাগলো। ধ্রুব একটু তাড়াতাড়ি ফিরল আজ। তখন গোধূলি বিকেল। উপন্যাসে ডুবে যাওয়া নিনিকার কানে এলো একটি আহ্বান, নিনিকা, মেজর হেয়ার। নিনিকা সব ফেলে ছুটে বের হলো। সিঁড়ি থেকে এক প্রকার লাফ দিয়ে পড়ল ধ্রুবর উপর। ধ্রুব নিজের উচ্চতার থেকেও উঁচু করে তুলে ধরেছে। নিনিকা মেজরের ক্যাপটা নিজের মাথায় পরে নিল। দুহাত প্রসারিত হতেই ধ্রুব ঘোরাতে শুরু করলো। চারিদিকে সবুজের সমারোহ। উপরে নীল রাঙা আকাশ, নিচে আর্মি ইউনিফর্ম পরিহিত একটি যুবক শুভ্র রঙের গ্রাউন পরিহিত নিজের স্ত্রীকে উপরে তুলে ঘুরছে। আর্মির ক্যাপ পরিহিত স্ত্রীটির খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে চারিদিক। তখনই আগমন ঘটে নীরবের। মনোমুগ্ধকর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল তার। আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটি মোবাইলে ক্যামেরা বন্দি করে নিশ্চবে প্রস্থান করলো। সে খুঁজে খবর নিতে এসেছিল ফাহিম মাহবুবের আদেশে। নিনিকা হাসি থামাতে পারছে না। এত খুশি, এত আনন্দ শুধুমাত্র এই একটি মানুষই তাকে দিতে পারে। ধ্রুব এক সময় ঘোরানো থামালো। বুট জুতোর শব্দ তুলে বউকে কাঁধে তুলে নিয়ে চলল রুমে। নিনিকার তেলে ডুবানো
চুলগুলো মাটির দিকে হেলে রয়েছে। যদি লম্বা হতো তাহলে হয়তো মাটি ছুঁয়ে ফেলতো। রাতে তাকে এভাবে কেউ দেখলে পেত্নী তো ভাবতো আজ ধ্রুব রান্না করবে। নিনিকা তার অ্যাসিস্ট্যান্ট, মুরগি ভালোই রান্না করতে পারে সে। নিনিকা স্পাইসি করে মাংস খাবে বলল। ধ্রুব ঝাল ঝাল করে রান্না করলো। খেয়ে চোখের জল নাকের জল এক করলো দুজন। পানি খেয়েও যখন স্বস্তি মিলল না, তখন সমাধান হিসেবে আঁকড়ে ধরলো দুজন দুজনকে। কে কার ভেতরে ঝালগুলো ঢেলে দিতে পারে তার প্রতিযোগিতা চলল। নীরব ছবিটা ফারিনের মোবাইলে সেন্ড করেছে। ফারিন ছবিটা দেখেই কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল, তারপর চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে। ফাহিমও ধারা বের হয়ে মেয়েকে লাফাতে দেখে অবাক হলেন না। সোফায় বসে অপেক্ষা করতে লাগলেন কবে লাফানো বন্ধ করে ঘটনা খুলে বলবো। ফারিন লাফানো বন্ধ করে মোবাইলে এগিয়ে দিল। ধারার পাশে বসে বলল, দেখো মাম্মা, ভালো করে দেখো। সাদা গাউনে ভাবিকে প্রিন্সেসের থেকে কম লাগছে না। মাথায় আবার ভাইয়ার আর্মির ক্যাপ পরেছে। ছবিটা কত ওয়াও, কত রোমান্টিক। মাম্মা মাম্মা, আই এম সো হ্যাপি। ফারিন এবার ফাহিম মাহবুবের পাশে গিয়ে বসলো, গলা জড়িয়ে ঝুলে পড়লো। থ্যাংক ইউ সো মাচ পাপা, তোমার পছন্দ আসলেই সুপার। ইস কত সুন্দর সে, একদম পুতুল। ফাহিম মাহবুব অসহায় কণ্ঠে বললেন, একবার তো ভাইয়ের প্রশংসাও করতে পারতে মা আমার। ফারিন পিট পিট করে তাকালো মোবাইল স্ক্রিনে। আর্মির ইউনিফর্ম পরা ধ্রুব তাকিয়ে আছে নিনিকার দিকে। নিনিকা দুহাত প্রসারিত করে চোখ বন্ধ করে হাসছে। কত অপূর্ব দৃশ্য। ধ্রুব কাছে বলেই ছবিটা এত সুন্দর করে পেয়েছে। যাও করলাম প্রশংসা ব্রো, ছবিতে আছে বলেই ছবিটা পূর্ণতা পেয়েছে। তবে তোমার দজ্জাল ছেলেকে বলবে আমার পুতুলকে যেন একা না ছাড়ে। হুঁ। ফাহিম মাহবুব হাসলেন। ধারা এতক্ষণে বললেন, ছবিটা সত্যিই সুন্দর, কে তুলেছে আর তুমি বা কোথায় পেলে? ফারিন নাক মুখ কুঁচকে বলল, কে দিবে আবার, ভাইয়ারই ক্যাপ্টেন সেন্ড করেছে, আমি খেয়াল করিনি। তাকে নিয়ে কিছু জিজ্ঞেস করা হলে তুমি বিরক্ত হও, সে কি তোমার সাথে বিরক্তিকর কিছু করেছে মাই প্রিন্সেস? অফকোর্স, মাঝে মধ্যে ফোন দিয়ে বলবে, মিস ফারিন আপনি কি মেজরকে একটু বলবেন তার সাথে জরুরি প্রয়োজন মোবাইলটা অন করতে। যদি আমি বিরক্ত হয়ে বলি, আমাকে কেন ফোন করেছেন, বাড়িতে কি আর কেউ নেই, তখন ন্যাকা সুরে বলে, আমি দুঃখিত মিস ফারিন। ধারা হেসে ফেললেন। ফাহিম মাহবুব মেয়ের গাল টেনে দিলেন, আমার অফিসার কিন্তু ভালো মা। রিটায়ার্ড নেওয়ার পরেও সে এখনো আমি কোনো অর্ডার দিলে তা পালন করে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।